আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়া দিল্লিতে একটি প্রেস কনভারসেশনের আয়োজন করেছিল। সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে অডিও ভাষণ প্রদান করেছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এই ভাষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি খুব কিছু পয়েন্টস বলবো। তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এবার এই ভাষণটা নিয়ে আমরা কিছু সমালোচনা দেখেছি, যে সমালোচনাগুলো দেখে আমার খুব হাসি পেয়েছে। যেমন কেউ বলেছে যে ভাষণের যে অডিও, অনেকটা সাউন্ড ভালো ছিল না, ঠিক মতো শোনা যায়নি। অনেকে বলেছে যে গোছানো বক্তৃতা ছিল না, অনেকে বলেছে ইংরেজিটা আরো ভালো হতে পারতো। তো এই যে একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা, তিনি ইংরেজিতে সঙ্গত কারণেই বক্তৃতা দিয়েছেন, কারণ ওইখানে ৩০০-র বেশি সাংবাদিক আগের থেকেই রেজিস্ট্রেশন করেছিল যে তারা এই ইভেন্টটা অ্যাটেন্ড করতে চায়। কিন্তু যখন এই সংবাদ সম্মেলনটা হয়েছে, সেখানে পুরা অডিটোরিয়ামটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। এর বাইরে ধরেন সারা পৃথিবী থেকে অনলাইনে তো অনেকেই শুনেছে। একটা সময় দেখা যাচ্ছে যে যেটা আমি দেখেছি, সেখানে ১ লক্ষের বেশি লাইভ শুনতেছে। সুতরাং লক্ষ লক্ষ মানুষ লাইভ শুনেছে, পরে শুনেছে। তো শেখ হাসিনার ইংরেজি নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই ভাষণের স্ক্রিপ্টটা যদি আমাকে পাঠিয়ে বলা হতো যে বাবা একটু এডিট করে দাও বা রিভাইজ করে দাও, আমি টেকনোলজি ইউজ করে এটাকে একদম মানে চমৎকার ইংরেজি করতে পারতাম। কিন্তু সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তিনি কথা বলেছেন, অনেকেই হয়তো আবার বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার ইংরেজি উচ্চারণটা ফরেনারদের মতো হয় না। আমাদের তো হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু এই যে ভাষণটা তিনি দিয়েছেন, এমন একটা সময় দিয়েছেন, সেই ভাষণের গুরুত্ব, আমি তো বলবো যে খুবই সময় উপযোগী একটা ভাষণ তিনি দিয়েছেন। এবং এই ভাষণের কন্টেন্ট নিয়ে আমরা কিন্তু খুব বেশি গভীর আলোচনা শুনিনি। আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম। ৫টি দফা তিনি দিয়েছেন। এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইনুসকে যেভাবে পোট্রে করেছেন, ডক্টর ইনুস সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন, তারা সবাই শুনবেন, এটা নিয়ে বিশ্লেষণ করবেন। ডক্টর ইনুসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, দেখেন এই ডক্টর ইনুস নোবেল লরিয়েট, আমাদের কাছে বিশাল একজন মহামানব হিসেবে ছিলেন। সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জড হয়েছে গতকাল। তিনি কি করছেন? তিনি একজন মানি লন্ডারার, বিদেশে টাকা পাচারকারী। তিনি একজন সুদখোর। তিনি একজন খুনি। তিনি একজন ফ্যাসিস্ট। তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর, একনায়ক। এই যে প্রতিটা বিশেষণ যে ব্যবহার করা হয়েছে তার নামের আগে, এর প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে। আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইউনূস সম্পর্কে এই কথাগুলো বলেছেন, এগুলো সত্যি না অসত্য। আমরা সেই আলোচনাগুলো করি। এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইউনূসের যে ইমেজ, এই ডক্টর ইউনূসদের বিষয়টা আপনাদের একটু বলি। এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন। এরা পৃথিবী ধ্বংস হয়ে যাক, কিন্তু নিজের ইমেজটা যেন ধ্বংস না হয়, এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য। সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে। সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ বিন টার্গেটেড উইথ এভিডেন্স। এটা মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই। সেখানে প্রতিহিংসা নেই, সেখানে জিঘাংসা নেই, সেখানে ইনুসের প্রতি ক্ষোভ নেই, বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইনুসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে। আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন, কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন। পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সেখানে মানুষের নির্যাতন, মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মব সন্ত্রাস, বিচার বিভাগের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্রহীন এই সমস্ত পরিবেশকে তিনি কিন্তু তুলে ধরেছেন। তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য, সেটার যদি আমরা এলাবোরেট করি,
তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো। তিনি 5টি দফা দিয়েছেন, আপনারা 5 দফা জানেন, কিন্তু আমি তো বলবো প্রথম এবং শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ডক্টর ইউনূসের অপসারণ চেয়েছেন, কারণ ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয়, এবং ডক্টর ইউনূসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ফেয়ার এনাফ, ডক্টর ইউনূসের অধীনে যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুতরাং তার অপসারণটা জরুরি। এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে, বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে, কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেননি। তিনি তো পুরো নির্বাচনটাই মানে আর অ্যাকসেপ্ট করছেন না। ভোট বর্জন তো পরের কথা। এবং বাংলাদেশে নির্বাচন 12 তারিখে হবে, এটার একটা সম্ভাবনা যেমন আছে, এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে। সুতরাং একেবারেই উড়িয়ে দিয়েন না যে 12 তারিখে নির্বাচন হবে না, বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে মানে এই প্রথম দফাটা, দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ, আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি 5ই অগস্ট, সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে। এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইউনূসকে অপসারণ করতে হবে, এবং এই জন্য তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে চলমান সহিংসতা, নৈরাজ্য, এগুলোর অবসানের কথা বলেছেন, সংখ্যালঘু, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন, সাংবাদিক, আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে, সেগুলোর অবসান চেয়েছেন। এবং 5 নম্বর দফাটা, যেটা আমি আবারও বলছি, দ্যাটস এগেইন ভেরি ইম্পর্টেন্ট, তিনি বিগত বছরে বাংলাদেশের সংঘটিত যে অপরাধ, খুন, রাহাজানি যা যা হয়েছে, সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় যে জাতিসংঘ শুড রেসপন্ড টু দিস অ্যাপিল, এই আবেদনে সাড়া দেওয়া উচিত। কারণ জাতিসংঘ এর আগে যে একটি ডক্টর ইউনূসের অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট 24-এর এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে, সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং সেখানে ভলকার তুর্ক যে কাজটি করেছেন, এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যে এই তদন্ত করার জন্য জাতিসংঘের কোনো বাজেট ছিল না, এই টাকাটা ডক্টর ইউনূস দিয়েছে। তো ডক্টর ইউনূসের এটা একটা পেইড রিপোর্ট ছিল, যেটা এই ভলকার তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে। তো আজকে জাতিসংঘের উচিত সত্য, আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে। জুলাই আগস্ট সহ পরবর্তীতে যত হত্যাকাণ্ড, যত অন্যায় হয়েছে, যত নৈরাজ্য হয়েছে, এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার। এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন, যে আমাদের একটা সমাজে, আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত নিরাময়ের জন্য, একটি রিকনসিলিয়েশনের জন্য, এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাবার জন্য এই এই জাতিসংঘের এই তদন্তটা দরকার। আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত, সেই প্রথম দফা, ডক্টর ইউনূসের অপসারণ। সুতরাং আমরা আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, হওয়া উচিত। এই আলোচনাগুলো একটু মানে আমি একটা গভীর আলোচনা চাই। এই ইংরেজি ভাষা, অডিও কোয়ালিটি, হ্যাঁ, সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি, এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি। আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই, অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য।
বাংলাদেশকে নিয়ে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন ঢাকায় দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কোনো রাগঢাক না রেখেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়েছেন চীনের সাথে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখলে কী ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যে তেতে উঠেছে বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছে চীনা দূতাবাস। চায়না প্রশাসন বলছে, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। চীনের রাষ্ট্রদূতের এমন পাল্টা জবাবের পরই মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে, দিয়েছেন কড়া সতর্কবার্তা। মার্কিন প্রশাসনের কড়া বার্তায় বিপাকে পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার সরকার। থামাতে হচ্ছে চীনের সহায়তায় সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের প্রকল্প। মাত্র কয়েকদিন আগে চীনের রাষ্ট্রদূত বিশাল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, কিন্তু মার্কিন প্রশাসনের বার্তা পাওয়ার পর সেই ফুল আপাতত কাটার মতোই বিষাদ লাগছে অন্তর্বর্তী সরকারের কাছে। শুধু কড়া বার্তা নয়, বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন, আর তাতে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে দূতাবাসের এক কর্মকর্তার সাথে নারী সাংবাদিকদের কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নড়েচড়ে বসেছে ঢাকার মার্কিন দূতাবাস। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই অডিও ক্লিপ ফাঁস হয়েছে তা বের করতে জোরে সোরে চলছে তদন্ত। দূতাবাস খুঁজছে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা এর সাথে জড়িত কিনা। দায়িত্ব নিয়ে 12ই জানুয়ারি ঢাকায় আসেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। কূটনৈতিক হিসেবে ক্রিস্টেনসেনের বাংলাদেশে আসাটা এবারই প্রথম নয়। 4 বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি। গত 15ই জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন ব্রেন্ট। 19শে জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন তিনি। 25শে জানুয়ারি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 21শে জানুয়ারি তিনি প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে আমেরিকার চাওয়া কি, ব্রেন্ট সে বৈঠকেই সেটি স্পষ্ট করেছেন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের গতিবিধি বেশ রহস্যজনক হওয়ায় মূলত বার্তা দেওয়ার জন্যই ব্রেন্ট মাত্র 7 জন সাংবাদিককে ডেকেছিলেন এবং সেখানেই তিনি চীন বিরোধী এজেন্ডা প্রকাশ করেন। সাংবাদিকদের সাথে সেই বৈঠকে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলো স্পষ্টভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। দর্শক, গত অক্টোবরে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত নিয়োগের শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন একই প্রসঙ্গে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, ব্রেন্ট যে কিছু বিষয়ের কথা সাংবাদিকদের বলেছেন সেগুলো আসলে কি কি? সূত্রগুলো বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে চীনের সাথে সামরিক সম্পর্ক আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুই মার্কিন মাথা ব্যথার কারণ। ব্রেন্ট নিজেই সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তাদের জন্য বিশেষ আগ্রহের ক্ষেত্র। এই দায়িত্ব পালনের আগে ওয়াশিংটনে তিনি এ বিষয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশেও তার এ নিয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। রাগঢাক না রেখে ব্রেন্ট বলেছেন, মার্কিন প্রশাসন গত 2 বছর ধরে চেষ্টা করছে চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা কমাতে। তার মতে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সব শাখার সঙ্গেই যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে। নৌবাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতি ও জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বাড়াতে 2 দেশ একসঙ্গে কাজ করছে। গত 1 বছরে 2 দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যৌথ মহড়া পরিচালনা করছে। নৌবাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতির জন্য টাইগার শার্ক, সেনাবাহিনীর সঙ্গে শান্তিরক্ষা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চিকিৎসা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টাইগার লাইটনিং সহ আরও নানা ধরনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন তিনি। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রতি বছর প্রায় $15 লাখ পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ চীন থেকে সামরিক সরঞ্জাম কিনুক।
ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে তিনি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখবেন, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। অংশীদার দেশগুলোর সামরিক সক্ষমতার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে নানা বিকল্প রয়েছে বলে উল্লেখ করেন মার্কিন দূত। দর্শক, বাংলাদেশ চীন থেকে সাশ্রয়ী মানে কম দামে সামরিক সরঞ্জাম কিনে থাকে, আর আমেরিকার সামরিক সরঞ্জাম অনেক বেশি দামি, যেটি বাংলাদেশের বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন বলছে, বাংলাদেশকে চীনের গ্রিপ থেকে বের করতে তাদের কাছে বিকল্প প্রস্তাবও আছে। বিকল্প প্রস্তাবটি হলো, বাংলাদেশ যদি দাম বেশি হওয়ার জন্য আমেরিকা থেকে কিনতে না পারে, তাহলে বাংলাদেশকে অস্ত্রশস্ত্র কিনতে হবে আমেরিকার মিত্রদের কাছ থেকে, যারা সস্তায় সামরিক সরঞ্জাম বিক্রি করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে, তেমনি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদার দেশগুলোর উপযোগী কোনো ব্যবস্থা চিহ্নিত করতে সহায়তা করে, যা বাংলাদেশি বাহিনীর প্রয়োজনের সঙ্গে আরও মানানসই বা তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে যদি উপযুক্ত কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রেও মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করে সেই চাহিদা পূরণে সহায়তা করার কথাও বলেছে। এর অর্থ হলো, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র কোনো দেশ ছাড়া অন্য দেশের সঙ্গে বাংলাদেশ সামরিক সম্পর্ক রাখুক, এটা যুক্তরাষ্ট্র চায় না। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এমন বক্তব্যের জবাবে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াই ওয়েন এবং চীনা দূতাবাস অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানান। চীনা দূতাবাসের এক মুখপাত্র ক্রিস্টেনসেনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে অভিহিত করেন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত নিজের কাজে মনোনিবেশ করার পরিবর্তে চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সমালোচনা করে ভুল করছেন এবং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন উদ্দেশ্য রয়েছে। চীনের মুখপাত্র আরও বলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। প্রশ্ন হলো, ঢাকায় আসার 10 দিনের মধ্যেই কেন নতুন মার্কিন রাষ্ট্রদূত এমন কড়া বার্তা দিলেন? সূত্রগুলো বলছে, ব্রেন্ট যেদিন ঢাকায় ল্যান্ড করেন, সেদিনে তিনি জানতে পারেন আকাশ প্রতিরক্ষার সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আনুষ্ঠানিক চুক্তির আগে গত 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিকেল শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পের ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 60 লাখ টাকা। প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 8 থেকে 12 জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে তার সাথে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক হয়, বিশেষ করে পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ড্রোন কারখানা স্থাপনের জন্য চীনের সাথে এই চুক্তিটি না করার পরামর্শ দেন। কিন্তু খলিলুর রহমান দেশে ফেরার পর সে বিষয়ে অগ্রগতি হয়নি। উল্টো 18 জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন খলিলুর রহমানের সাথে দেখা করে চুক্তিটি করার জন্য বিশাল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, আর তাতেই ক্ষেপে যায় মার্কিন প্রশাসন, যে জন্য ব্রেন্ট সাংবাদিকদের মাধ্যমে মার্কিন প্রশাসনের বার্তা পৌঁছে দেয় অন্তর্বর্তী সরকারের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসব বিষয়ে নজর এড়ায়নি বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের। কূটনৈতিক সাধারণ নিয়ম অনুযায়ী কোনো কূটনৈতিক দেশে যোগ দেওয়ার পর প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন এবং তারপর সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন। অথচ ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর দেখা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে। এরপর তিনি মার্কিন ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে বৈঠক করেন। বাংলাদেশের একজন সাবেক কূটনৈতিক বলেছেন, বিষয়টি যে অস্বাভাবিক তা কূটনৈতিক মহলের দৃষ্টি এড়ায়নি, কারণ বিষয়টি এক ধরনের প্রোটোকল কিংবা প্রথা ভাঙ্গার বার্তা দেয়। এমনকি ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে আসার পরপরই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করেছেন, আর সরকারের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন 23 জানুয়ারি। ব্রেন ক্রিস্টেনসেন প্রথমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সূত্রগুলো বলছে, চীনা দূতাবাসের প্রতিক্রিয়ার পরে তিনি এই বৈঠক করেছেন। এই দুই বৈঠকে মার্কিন প্রশাসন গত 9 ও 10 জানুয়ারি খলিলুর রহমানকে যেসব বার্তা দিয়েছিল সেগুলো আবারও স্মরণ করিয়ে দেন ব্রেন্ট।
পাশাপাশি শুধু সামরিক চুক্তি নয়, তিস্তা প্রকল্প চীন থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে। ব্রেন্টের সাথে বৈঠকের পর বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অধ্যাপক ইউনূসকে। অধ্যাপক ইউনূস পড়েছেন এখন উভয় সংকটে, কারণ অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের চলমান রাজনীতি ও চীনের সাথে সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূত বেশ কিছু বার্তা দিয়েছেন। হাতে ক্ষমতা হস্তান্তর করে দিতে চাইছেন ইউনূস। এতে কি হবে? এতে কি দেশ চালানো যাবে? বাংলাদেশ প্রতিদিন তাদের সংবাদে বলছে, কিংবা আমরাও নানা রকম বিশ্লেষণে দেখেছি যে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন তার জন্য দেশ চালানো বিস্তর কঠিন হবে। বাংলাদেশ প্রতিদিন বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে দলই জিতুক, দেশ পরিচালনার ক্ষেত্রে কারো জন্যই সহজ হবে না। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নির্বাচিত সরকারকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কেননা অন্তর্বর্তী সরকার চলমান আর্থিক খাতের সংস্কার কার্যক্রম শেষ না করেই বিদায় নিতে যাচ্ছে। অসমাপ্ত কাজগুলো শেষ করতে হবে নির্বাচিত সরকারকে। আবার এসব আর্থিক খাতের চলমান সংস্কার মাঝপথে থেমে গেলে আরও বেশি সংকট তৈরি করবে সামষ্টিক অর্থনীতি। একই সঙ্গে ভোটের পর শুরু হবে রমজান মাস, আসবে ঈদ উল ফিতর, সেটাও একটা অতিরিক্ত চাপ। রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাচন ঘিরে ব্যবসা বাণিজ্যে চরম মন্দা বিরাজ করছে। ফলে সরকারের রাজস্ব আদায়ের পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। একইভাবে আয় রোজগার না বাড়লে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। নতুন করে আসেনি কোনো বিনিয়োগ, বাড়েনি কর্মসংস্থান। গত 17-18 মাসে বন্ধ হয়েছে অনেক কারখানা, বেকার হয়েছেন লাখো মানুষ, বিদেশগামীর সংখ্যাও কমেছে, আর বিদেশি ঋণ পরিশোধের চাপও বেড়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ। সব মিলিয়ে নতুন সরকারের ঘাড়ে যে আর্থিক চাপ এখনকার চেয়ে আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যারা আশা করছেন যে ইউনূস চলে যাচ্ছে, একটা নির্বাচিত সরকার পাচ্ছে দেশ, এবং সেই নির্বাচিত সরকার আপনার জীবনমানের উন্নয়ন ঘটিয়ে দেবে, কর্মসংস্থান করবে, বিনিয়োগ করবে, অর্থনৈতিক গতি প্রকৃতি, অর্থনৈতিক ফ্লো দেবে, এটি একদম ভুল ভাবনা। আগামীর সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলোই বলছে। কিন্তু এদিকে সরকারি চাকুরিদের জন্য পে স্কেল বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 1 লক্ষ কোটি টাকা। সরকারি চাকুরিদের এই যে বেতন বাড়াতে হবে, ঠিক আছে, 10 বছর আগে 2015 সালে সর্বশেষ বেতন স্কেল বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বাড়াটা যদি সীমা ছাড়া হয়, এই সীমা ছাড়া বাড়াটা কি আমার দেশের সক্ষমতা আছে কিনা? 1 লক্ষ কোটি টাকা মানে চিন্তা করুন, আমার বাজেটের প্রায় 12.5%, কিংবা 1 লক্ষ না হয়ে 80,000 কোটি, 1 লক্ষ থেকে 80,000 কোটি টাকা বাড়তি অর্থ লাগবে। কমপক্ষে 10 থেকে 12% অর্থ বাড়তি লাগবে। এটি নিশ্চিতভাবে আগামী সরকারের জন্য চাপ তৈরি করবে, এবং আগামী সরকারের হাতে এই ক্ষেত্রেও একটা হারিকেন ধরিয়ে দিয়েছে যে সরকার যদি মনে করে যে না, আমাদের এখন আর্থিক সক্ষমতা নেই, আপাতত বাড়াচ্ছি না, পরবর্তী 1-2 বছর পরে বাড়াবো, তাহলে সেই সরকারের এই কর্মচারীরা কিন্তু সরকারের বিরুদ্ধে কাজ করতে পারে, আন্দোলন করতে পারে, নানা রকম অগ্নিগর্ভের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে সরকার। যে এই সরকারি চাকুরিদের বেতন বৃদ্ধিটাও সেদিকেই ইঙ্গিত করছে। শুধু তাই নয়, সরকারি চাকুরিদের বেতন বৃদ্ধির সাথে সাথে পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে প্রয়োজন হবে 1,31,000 কোটি টাকা। মানে 80,000 1 লাখ না, 1,31,000 কোটি টাকা। তাহলে বুঝুন অবস্থাটা কোথায় যাবে। এতে করে সরকারের ওপর আর্থিক চাপ বাড়লেও সরকারি চাকরিজীবীদের বাড়বে ক্রয় ক্ষমতা, যার প্রভাব পড়বে নিত্যপণ্য সহ সব ধরনের পণ্যের বাজারে। আপনাদের মনে আছে, নিশ্চয়ই মনে থাকবার কথা, 10 বছর আগে যখন নতুন বেতন স্কেল আসলো, কিংবা যে কোনো সময় যখন সরকারি চাকুরিদের বেতনটা বাড়ে, ঠিক তখন আজকে আপনি যে আটা কিনছেন 60 টাকা কেজি কিনছেন, সেই আটা আপনাকে 100 টাকা কেজি কিনতে হবে। এটা সাধারণত আমরা যখন বেতন বৃদ্ধি হয় তখন এগুলো কিন্তু দেখেছি। স্বাভাবিকভাবে বাজারে খুব বড় ধরনের একটা প্রভাব পড়তে যাচ্ছে। এর চূড়ান্ত ফলাফল হিসেবে দেখা দিতে পারে আরো উচ্চ মূল্যস্ফীতি।
এমনিতে দেশে টাকা কয়েক বছর ধরে মূল্যস্ফীতির চাপ 2 অঙ্কের কাছাকাছি। এদিকে অর্থ বছরের অর্ধেক সময় বড় ঘাটতির মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় 46,000 কোটি টাকা। এ ঘাটতি বছর শেষে লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে ডুবন্ত ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের পরও, বরং খেলাফি ঋণ বেড়েছে রেকর্ড পরিমাণ। কৃষি খাতে উৎপাদন ও বন্টন ব্যবস্থায় মোটামুটি ভারসাম্য থাকলেও শিল্প খাতের অবস্থা খুবই নাজুক। নতুন কোনো বিনিয়োগও নেই, বিদেশি ঋণ পরিশোধের চাপ প্রতিনিয়তই বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এখন থেকে মাত্র 20 বা 22 দিন পরই দায়িত্ব নেবে নতুন সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন সরকারের সামনে সবচেয়ে বড় ও তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে উঠবে রমজানের বাজার নিয়ন্ত্রণ। তবে এই রমজান বাজার কেবল একটি মৌসুমি চাপ নয়, এটি মূলত উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল সরবরাহ ব্যবস্থা, কম বিনিয়োগ, রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের ঝুঁকি এবং বাড়তে থাকা সরকারি ব্যয়ের একটি অতিরিক্ত চাপ। বহুমাত্রিক এসব সংকট একসঙ্গে মোকাবেলা করতে গিয়ে নতুন সরকারকে একদিকে কঠিন আর্থিক সিদ্ধান্ত নিতে হবে, অপরদিকে রাজনৈতিক ও সামাজিক চাপও সামলাতে হবে। ভোটে জয়ী হয়ে যে দলই সরকার গঠন করুক না কেন, সেই সরকারের কাছে জনপ্রত্যাশা থাকবে আকাশচুম্বী। ফলে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারকে দেশ পুনর্গঠনের কাজ করতে হবে। এছাড়া নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিশ্চয়ই ঘরে বসে থাকবে না, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্বাচনের পরে সেনাবাহিনী মাঠ থেকে উঠে যাবে এবং চাপ তৈরি হবে, রাজপথে প্রকাশ্যে আওয়ামী লীগ নেমে আসবে। খুব স্বাভাবিকভাবে দলটি তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলে আবার অশান্ত হয়ে উঠতে পারে রাজনৈতিক পরিবেশ। এতে দেশের সামষ্টিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আগেই আবারও প্রচণ্ড চাপের মুখে পড়তে পারে বলে মনে করে বিশ্বব্যাংকের ঢাকার সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় সরকারি পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জনপ্রশাসনে সাধারণ ও ভূতাপেক্ষ পদোন্নতি, বিভিন্ন ভাতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং একাধিক কমিটি ও উদ্যোগের ফলে ব্যয়ের চাপ বাড়ছে। একই সঙ্গে ইতোমধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চাপ শুরু হয়ে গেছে, যা ভবিষ্যতে ব্যয় আরও বাড়াতে পারে। উন্নয়ন ব্যয়েও দেখা দিয়েছে চরম স্থবিরতা। 2024-25 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র 67.85%, যা 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 11.75%। এর প্রভাব পড়েছে কর্মসংস্থান, অভ্যন্তরীণ চাহিদা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। জুলাই আন্দোলনের পর বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করা সম্ভব হয়নি, এতে নতুন করে বেকার হয়েছেন অসংখ্য মানুষ। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ পুনরুদ্ধার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে না, মানুষের প্রকৃত আয় বাড়বে না এবং বৈষম্য আরও গভীর হবে। রাজনৈতিক অনিশ্চয়তা, অবকাঠামোগত দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা, কর ব্যবস্থার চাপ, উচ্চ সুদহার, চুক্তি বাস্তবায়নের দুর্বলতা এবং জ্বালানি সংকট বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। এসব সমস্যাকে সঙ্গী করে যাত্রা শুরু করতে হবে নতুন সরকারকে। ফলে এই যাত্রা মোটেই সহজ হবে না বলে তিনি মনে করেন। ইতিমধ্যে এই নানা রকম সংকটের মধ্যে কিন্তু আমরা পড়ে আছি। আমি বারবার এর আগেও হয়তো একটা ভিডিওতে উদাহরণ দিয়েছি। এই মুহূর্তে জ্বালানি সংকটটা কিন্তু তীব্র। শিল্পের জ্বালানি তো দূর কি বাত, রান্নার জ্বালানি, এই যে ঢাকা সহ সারা বাংলাদেশের জ্বালানি সংকট, লাইনের গ্যাস, সিলিন্ডারের গ্যাস কোথাও নেই। আরেকদিকে যে আশঙ্কাটা করা হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় এসে যদি পাকিস্তানি ভাবধারা বা পশ্চিমারা ভাবছেন যে জামাতকেই ক্ষমতায় প্রত্যাশা করছে, যার কারণে ওয়াশিংটন পোস্টের রিপোর্টও বলছে যে জামাতের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তাহলে জামাতের সাথে ভারতের সমীকরণটা কেমন হবে? ভারতীয় চাপ যদি শুরু হয়, ভারতের রপ্তানি বাণিজ্য যদি আমাদের বন্ধ হয়ে যায়, আরও নানা রকম আকাশপথ বন্ধ হয়ে যায়, আরও নানা রকম কন্ট্রোল আরোপ হয়, আপনি কি মনে করেন যে সেই সরকারটা কন্টিনিউ করতে পারবে?
এখন প্রশ্ন হচ্ছে যে ওই সরকারটার মেয়াদ কয়দিন হবে, কয় দিন বা কয় মাস বা কয় বছর? মার্চ থেকে নিশ্চিতভাবে আওয়ামী লীগের যত বিধি নিষেধ থাকুক না কেন মাঠে নামবে, এটি নিশ্চিত থাকুন। আওয়ামী লীগের এখন সাংগঠনিক অবস্থা ভঙ্গুর থাকুক আর যাই থাকুক না কেন, তৃণমূলের কর্মীরাই মাঠে নামবে, কেউ ঠেকাতে পারবে না। আরেকদিকে জামাত ক্ষমতায় এসে যদি ভারতের সাথে নেতিবাচক আচরণ শুরু করে, পাকিস্তানকে পেয়ে, পাকিস্তান ভাইকে পেয়ে ইতিমধ্যে জামাত ক্ষমতার বহিঃপ্রকাশ অনেক কিছু দেখছেন। ক্রিকেট নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত, বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছে না। কাজে আগামী দিন খুব একটা সুখকর হবে না, আমাদেরকে আরো বেশ কিছুদিন রাজনৈতিক একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হবে এবং ওই অনিশ্চয়তা পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা যেটি হোক একটা আসবে, তারপরে একটা নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পরে যদি সব দলের অংশগ্রহণ হয়ে নির্বাচন হয়, তাহলে তো আর কেউ বলতে পারবে না যে তুমি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দাওনি। যদি সব দলের অংশগ্রহণ হয়, তাহলে রাস্তায় আন্দোলন করলে সেই আন্দোলন কিন্তু ঢোকে টিকবে না। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ তাদের অধিকার আদায়ের জন্য যদি মাঠে নামে, সেই অধিকার আদায়টাকে জনগণ সমর্থন দেবে। একদিকে জনগণ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে যাবে, আরেকদিকে জনগণের কর্মসংস্থান থাকবে না, আয় কমে যাবে। তখন আপনি কি করবেন? কিচ্ছু করার নেই। কাজেই ইউনূস যে আগামী সরকারকে একটা হাতে হারিকেন এবং গ্রাম দেশে বলে যে পাছায় বাঁশ দিয়ে চলে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই।